এতক্ষণ তো ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান, আমেরিকা, পুরা দুনিয়া ঘুরলাম। এবার একটু বাংলাদেশে আসি। খুব চমৎকার একটা রাষ্ট্রপতি পেয়েছি আমরা, ভারপ্রাপ্ত। তিনি রাষ্ট্রের ভার নিয়েছেন। দেশে আসেন, দেখা হবে রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করি। একজন রাষ্ট্রপতি দেশ, আমি প্রশ্নটা করি, রাষ্ট্রপতি তো, রাষ্ট্রপতি বা স্পিকার এরা কোনো দল করতে পারে না। যে দল থেকেই হোক, তিনি দল থেকে পদত্যাগ করে আসতে হন, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হতে হয়, এটাই সংবিধানে পরিষ্কার লেখা আছে। তাহলে তিনি যে বক্তব্য দিয়েছেন, আসুন রাজপথে দেখা হবে, মানে উনি রাজপথে থাকবেন, মোকাবেলা করবেন, এটি কি রাজনৈতিক বক্তৃতা হয়ে গেল না? তিনি কি এটা বলতে পারেন রাষ্ট্রপতি বা স্পিকারের চেয়ারে বসে? মাসুদ ভাই, আপনি যে প্রশ্ন আমারে করছেন, প্রশ্নের উত্তরটা আপনি সুন্দরভাবে দিয়েছেন, যেটা আমিই দিতাম, সেটা আপনি দিয়েছেন। এইটাই বাস্তবতা যে একজন রাষ্ট্রপতি, একজন প্রধান বিচারপতি, একজন স্পিকার তো এই ধরনের গুন্ডা মার্কা কথাবার্তা বলতে পারে না। উনি তো রাষ্ট্রপতি বা স্পিকার, উনি তো সকলের, বাংলাদেশের 18 কোটি মানুষেরই উনি তো সকলের। উনি কিভাবে একটা দলীয় কথাবার্তা বলে? সুতরাং এই ভদ্রলোক বা এদের বুদ্ধিতে, এদের নিয়ে কথা বলার রুচিও নাই, আমার জ্ঞানও নাই। ওদের কথাবার্তা ওই জায়গায় 10/10 থাকতে থাকতে ওদের কথাবার্তা টয়লেট হয়ে গেছে। রাশেদ হায়দার, আমি বুঝছি এ নিয়ে আপনি আর কথা বলবেন না, কিন্তু আরেকটা প্রশ্ন করি। 5 আগস্টে যেদিন দিল্লিতে শেখ হাসিনার কনফারেন্স, সেই দিন এই বঙ্গভবনে রাষ্ট্রপতি জুলাই কি একটা দিবস পালন করবেন, জুলাই দিবস, সেখানে বিদেশি কূটনীতিকদের দাওয়াত করেছেন, সেখানে সবাই উপস্থিত হয়েছে। সেই প্রোগ্রামে কি পরিমাণ হট্টগোল হয়েছে, নিরাপত্তাহীনতা অনুভব করে বিদেশি কূটনীতিকরা হল ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেছে? আমাদের দেশটা আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রাশেদ হায়দার? মাসুদ, আমাদের দেশটা মৌলবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দেশ সারা পৃথিবী থেকে কর্নার হয়ে যাবে। আমাদের দেশের অবস্থা আফগানিস্তান, সিরিয়ার মতন হবে। আফগানিস্তান এখন অনেকটা ভালো, সিরিয়া, লিবিয়া এদের মতন হবে। সেই পথেই আগাচ্ছে। এবং মানুষজন এখনো চুপ আছে। কবে মানুষজনের এই বিস্ফোরণ করবে তা আমি জানি না, তবে হয়তো একটা বিস্ফোরণ হবে, আর না হলে আমরা সিরিয়া, লিবিয়ার দিকেই যাব। বিদেশি কূটনীতিক দাওয়াত দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন না, সেখানে হট্টগোল লাগান আপনারা। আবার সেখানে রাষ্ট্রপতি উপস্থিত, রাশেদ হায়দার ভাই, সেখানে স্বয়ং রাষ্ট্রপতি উপস্থিত, উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কারণ হচ্ছে ওনাদের তো কেউ তোয়াক্কাই করতেছে না, এরা যে রাষ্ট্রপতি বা কিছু, এটা তো তোয়াক্কাই করছেন না রে ভাই, এদেরকে কেউ তোয়াক্কাই করছেন। মানে রাষ্ট্রটা একটা কি যে, মানে কি এক পরিস্থিতি দেশের, মানে লাজ লজ্জা, সিস্টেম, ভদ্রতা, নম্রতা, আমরা সব কিছুকে একসাথে জলাঞ্জলি দিয়ে ফেলেছি। এবার আরেকটা ফটো কার্ড দেখায় আমাদের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি কি বললেন? তিনি বললেন, রাষ্ট্রপতি বলেন, কবে আমরা শিখবো? কেউ কেউ ভুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব, কিন্তু এভাবে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। আর প্রশ্ন হলো, তিনি যে পলিটিক্যাল ক্যারেক্টার ধারণ করেছেন, তার সামনে এ ধরনের ঘটনা ঘটবে না তিনি আশা করেন কিভাবে রাশেদ হায়দার ভাই? দেখেন, এখন উনি নিজেই তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনা দেশে আসুক, 85 বছর বয়সে উনি যুদ্ধ করবেন। ওনাদের আজকের এই নীতিবাক্যগুলো সেই দিন কই গিয়েছিল? যেই দিন বঙ্গভবনে ঢুকে একজন 80-82 বছরের মহিলার অন্তর্বাস নিয়ে ওনার ছাত্ররাই মিছিল করেছিলেন, ওনার লোকজনই মিছিল করেছিলেন, যেই দিন মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছিল, যেই দিন এইসব কর্মকাণ্ড হয়েছিল, ওই দিন ওনারা কোথায় ছিলেন? ওই দিন তো ওনারা ডাক দিতে পারলেন না যে খবরদার, বঙ্গভবন কারো বাবার না, বঙ্গভবন রাষ্ট্রীয় সম্পত্তি, সেখানে ঢুকা যাবে না, কোনো মহিলার অন্তর্বাস নিয়ে এভাবে মিছিল করা যাবে না।
কোথায় ছিলেন ওনারা একটু যখন কারেকশন, একটু কারেকশন, ওটা বঙ্গভবন না, ওটা হচ্ছে গণভবন, যেটা প্রাইম মিনিস্টার থাকতেন। জি সরি, গণভবন বা বঙ্গভবন, মানে আমার কাছে বাই মিস্টেক, ক্ষমা প্রার্থনা করি। ওই দিন ওনাদের এইসব নীতিবাক্য কোথায় ছিলেন? যেই দিন ওনারা বলেন যে স্বাধীর কথাবার্তা বইয়ে পাঠ্যপুস্তকে কি থাকবে, তালিবার সম, এইসব শব্দ, এগুলাকে ওনারা যখন প্রিভিলেজ দিছেন, ওনারা যখন মিছিল করছেন 1 2 3 4 তারেক ভাইয়ের ডট ডট মার, তখন ওনাদের এইসব নীতিবাক্য কই ছিলেন? যেটা আপনি যে ফ্রাঙ্কিস্টাইন আপনি তৈরি করছেন, সেই ফ্রাঙ্কিস্টাইনই আপনারা খাবে, নরমাল বিষয়। একটা কথা আছে, বিপ্লবীদেরকে এক সময় খাইয়া ফেলে। তার প্রমাণ এই যে, দেখতে থাকেন আরো কি কি হয়। রাশেদ হায়দার ভাই, আসলে খুবই দুঃখজনক যে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষটি হলেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি হয়ে গেছেন, রাজনৈতিক বক্তৃতা দেন, সেই রাষ্ট্রপতি একটা প্রোগ্রামে যান, সেই প্রোগ্রামে হট্টগোল হয়, হট্টগোল থামানোর ক্যাপাসিটি নেই। যেখানে বিদেশি অতিথিরা সেখানে আছেন, অ্যাম্বাসেডররা, তারা নিরাপত্তাহীনতা, তারা দেয়ালের পাশ দিয়ে, ভিডিওটি দেখেছেন কিনা, দেয়ালের পাশ দিয়ে মাথা নিচু করে নিজেদেরকে কিভাবে সেভ করে তারা নিজেদের ইজ্জত বাঁচিয়ে ওখান থেকে চলে এসেছে। কেউ কেউ ক্যাপশনে লিখেছিলেন, কি লিখেছেন যে বিদেশি কূটনীতিকরা ওই প্রোগ্রাম ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য। মানে এটা কৌতুক করে বলেছেন অনেকে, মানে এত একটা মানে ঠাট্টা মশকরা হয়েছে এই ঘটনাটা নিয়ে। অথচ রাষ্ট্রপতি যেখানে যাবেন, যেখানে রাষ্ট্রপতি উপস্থিত হওয়ার সাথে সাথে জাতীয় সঙ্গীত বাজানো হয়, কতটা সম্মান তাকে দেয়া হয়, সেখানে তার সাথে আচরণ করা হয়েছে ওই যে পলিটিক্যাল মঞ্চে যেরকম দুই গ্রুপে মারামারি করে, ঠিক সেম দৃশ্যটা। ওই যে আগের যে কার্ডটা দেখালাম, যে রাষ্ট্রপতি নিজেই রাজনৈতিক রূপ ধারণ করেছেন, অর্থাৎ তিনি আর অরাজনৈতিক মানুষ হিসেবে নেই। হয়তো রিজাইন করেছেন বিএনপি থেকে, বাট তার চরিত্রে রাজনীতিটা ফুটেছে। আমরা অতীতে বহু রাষ্ট্রপতি দেখেছি, কাউকে আমরা এইভাবে রাজনৈতিক চরিত্র ধারণ করতে দেখিনি। রাশেদ হায়দার ভাই, আপনি দেখেছেন, আমরা এই যে আব্দুল হামিদের কথাই বলি, আব্দুল হামিদ কি কখনো আওয়ামী লীগের পক্ষে এই ধরনের কোন রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন? আব্দুল হামিদ কেন, কোন রাষ্ট্রপতি আজ পর্যন্ত এই ধরনের বক্তব্য দেননি, ওনারা ছাড়া দেননি। অন্তত নৈতিকতা তো রাষ্ট্রপতিকে ধরে না রাখলে ওই রাষ্ট্রের নৈতিকতা থাকে কিভাবে? যে রাষ্ট্রের রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে রাজনৈতিক চরিত্র ধারণ করে, সেই দেশের চরিত্রটা কি হবে? সেই দেশের উন্নতি কি হবে? সেই দেশে বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটবে না কেন? যাই হোক, আমি হতবাক হয়ে গেছি যে তার বক্তব্য, এরপরে ওই অনুষ্ঠানে ওই ঘটনাগুলো, তারপরে মিলিয়ে দেখলাম যে এটা হওয়ারই কথা, রাষ্ট্রপতির সামনে এবং বিদেশি অতিথিদের সামনে এমনটা হওয়ারই কথা। কারণ আমরা এখন আর কোনো কিছুই কন্ট্রোল করতে পারছি না পারছি সরকার কন্ট্রোল করতে, না পারছি সমাজ কন্ট্রোল করতে, সব দিকে সবকিছুই যেন আমাদের হাত ছাড়া হয়ে গেছে। জি রাশেদ হায়দার ভাই সময় দিয়েছেন, রফিক ভাইও শেষ মুহূর্তে এসে কিছুটা সময় দিয়ে গেছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং অনেক দর্শক আজ আমাদের লাইভ দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, আপনাদের প্রতিও অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আপনাদের ভালোবাসার কারণেই আমরা বারবার লাইভে আসি, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি, যেটা আমাদের দেশের জন্য মঙ্গল, যেটা আমাদের দেশের কূটনীতির জন্য মঙ্গল হয়, সেসব বিষয়গুলো নিয়েই আমরা মূলত আলোচনা করি সব সময়। দেশের রাজনৈতিক বিষয়ে আমরা খুব একটা আলোচনা করতে চাই না, তারপরও মাঝে মধ্যে আলোচনায় চলে আসে, কিছু কিছু করতে হয়। জি দর্শক, আজ এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।